আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। প্রধান জামাতে মানুষের ঢল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। ঈদের দিনে মা বাবা ভাই ও শ্বশুরের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। ঢাকার সেনানিবাসে প্রীতিভোজে বললেন, সবাই ঠিকমতো দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব। আত্মত্যাগের মহিমায় পশু কোরবানি, চামড়ার দামে চরম হতাশা, পাচারের সম্ভাবনা নাকচ মন্ত্রীর। বর্জ্য অপসারণে তৎপর সিটি কর্পোরেশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে। অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ মন্ত্রিসভার সদস্যরা, সেই সাথে সর্বস্তরের মানুষ। বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মুসল্লিদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে জাতীয় ঈদগাহ। মোনাজাত করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনায়। রিপোর্ট ফজলি রাব্বির, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম ও আল মাসুম সবুজ। সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে আসতে থাকেন সাধারণ মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। ঈদুল আজহার প্রধান এই জামাতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শুরুর 10 মিনিট আগে পৌঁছান তিনি, আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পৌঁছান তার কিছুক্ষণ পর 7:25 দিকে। এ সময় তারেক রহমান তাকে স্বাগত জানান। সকাল 7:30টার দিকে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও ঈদের প্রধান এই জামাতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিদেশি কূটনৈতিক সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা, এরপর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত। নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বস্তরের মানুষের কাতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে ব্যাপক আনন্দিত সাধারণ মুসল্লিরা। কুরবানি দিয়ে আমরা সবাই যেন ইসলাম ধর্মের সাথে আমরা মিলেমিশে মন থেকে মানুষের জন্য কাজ করতে পারি, সেই দোয়া করেছি। আমরা চাই দেশে যেন আর কোনো দর্শন না হয়, যেন দুর্নীতি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেন হত্যা, দর্শন এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ কাজ করে। ত্যাগের মহিমান্বিতভাবে আমরা সবসময় চাই ত্যাগের বিনিময়ে যাতে আমরা সবাই দেশবাসী ভালো থাকতে পারি। তারেক রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ, সবার নিরাপদ, শান্তিপূর্ণ, সহনশীল পরিবেশ তৈরি হয়েছে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহা উপলক্ষে সকাল 7টা থেকে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাঁধে কাঁধ মিলেছে, আর তাই তো ঈদ হয়ে উঠেছে আনন্দ, ভালোবাসা আর সম্প্রীতির এক মিলবন্ধন। সকল ভেদাভেদ ভুলে সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে এক কাতারে সামিল হবে দেশবাসী, এমনটাই প্রত্যাশা জাতীয় ঈদগাহে আসা মুসল্লিদের। ফজলে রাব্বি, বাংলাভিশন, ঢাকা। বিভাগীয় ও জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং মসজিদগুলোতেও ঈদের নামাজে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সিলেটের সকাল 8টায় মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়। অংশ নেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রামে প্রধান জামাত হয় মহানগরীর জামিয়াতুল ফালা মসজিদ মাঠে। এতে অংশ নেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এ সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহ প্রধান জামাত হয়েছে সকাল 8:30টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন সহ হাজারো মুসল্লি ঈদের নামাজে আদায় করেন। খুলনা 4 আসনের এমপি আজিজুল বাড়ি হেলাল তার নিজ এলাকায় বেলফুলিয়া কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাদের বড় ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে পিতামাতার কবর জিয়ারতের জন্য শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে স্ত্রী ডক্টর জুবেদা রহমানকে সাথে নিয়ে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং ফাতিহা পাঠ করে দোয়া মোনাজাত করেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দীর্ঘদিনের কাণ্ডারি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি সরকার। এখন গুমের ভয় নেই, এখন ক্রস ফায়ারের ভয় নেই, এখন মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার ভয় নাই। সে যে দলেরই হোক না কেন, কারোরই সেই ভীতি রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই। বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। বাবা মায়ের কবর জিয়ারত শেষে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করে ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। পরে বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও মাহবুব আলী খানের কন্যা ডক্টর জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে গুলশানের বাসভবনে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সবাই আজকের দিনে একটি বার্তা দিতে চাই, বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং মহান আল্লাহর দরবারে আমরা সেজন্য দোয়া করেছি, প্রার্থনা করেছি। সালাউদ্দিন আহমেদ জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেজন্য দোয়া করেছি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার চেষ্টা করছে দেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার। প্রধানমন্ত্রী তার শৈশব জীবনের স্মৃতিচারণ করে বলেন, জীবনের বড় একটা অংশের স্মৃতি জড়িয়ে আছে সেখানে। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপনের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। সেনা মেস চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। এছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের যে কোনো সাধারণ মানুষ যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আজকে এই ঈদের দিনে আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই। আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন এবং একসাথে আমাদের এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের পরিবার, আমরা যাতে আমাদের স্বজন, আমরা যাতে সামগ্রিকভাবে সমগ্র সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকে এই ঈদের দিনে আল্লাহর কাছে এটাই হোক আমাদের চাওয়া। দেশে যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের বৈষম্য দূর করে বিএনপি একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বলে জানিয়েছেন
এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দেশবাসীর প্রতি বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ করার আহ্বান জানান। কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো হত্যা নয়, বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার একটি প্রতীকী শিক্ষা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি উদ্ধৃতিও টানেন তিনি। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আমরা সবাই আমাদের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার নির্দেশে আমরা সবাই এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকার করার জন্য মানসিক প্রস্তুতি সবাই এবং এই মধ্যে দিয়ে আমরা আমাদের এই বাংলাদেশের যারা দুস্থ দরিদ্র বৈষম্যের শিকার হয়ে আছেন তাদের বৈষম্যকে দূর করে আমরা এখানে একটা সাম্যের বাংলাদেশ আমরা নির্মাণ করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী, রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ ঈদুল আজহার দিনে পল্লবীতে রামিসাদের বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় রামিসার বাবাকে সান্ত্বনা দিয়ে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেন তিনি। রামিসার আরেক বোনের পড়ালেখার দায়িত্ব নেওয়ার বিষয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। সরকার রামিসার পরিবারের পাশে সবসময় থাকবে বলে আশ্বস্ত করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডক্টর ইকবালুর রহমান রোকন। শিশু ধর্ষণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকার সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। রাজধানীর পূর্ব রামপুরায় সালামাবাগ জামে মসজিদে ঈদের নামাজের পর দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে অর্থনৈতিক সংকট চলছে। আসন্ন বাজেট অধিবেশনে অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রব্যমূল্য কমাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা করেন তিনি। বলেন, সংস্কারকে এক সাইডে সরিয়ে রেখে বিরোধী দলের আস্থা না নিয়ে সরকার কিছুই করতে পারবে না। তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের ঈদ, জাতীয় জীবনে জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ফলে মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি। আমরা দেখতে পেলাম যে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে। এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এইটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক এই সংকট কাটিয়ে তোলার জন্য সরকার ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে আমরা বলেছি বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, কিন্তু সেটার জন্য প্রয়োজন সংস্কার। ঈদের নামাজ শেষে রাজধানী জুড়েই পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়ে মহানগরবাসী। কয়েকদিনের টানা বৃষ্টির পর আবহাওয়া অনুকূলে থাকায় সকাল থেকেই বাড়ির আঙিনায়, গলিতে আর নির্ধারিত স্থানে স্বস্তিতে চলে কোরবানির কার্যক্রম। সাইদুল ইসলামের ক্যামেরায় মেজবা রহমানের রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা। ঈদের জামাত শেষে শুরু হয় পশু জবাই ও মাংস কাটার কাজ। কোথাও বাড়ির গ্যারেজে, কোথাও অলিগলি, আবার কোথাও খোলা জায়গায় চলে কোরবানির আয়োজন। বৃষ্টি না থাকায় স্বস্তিতে কোরবানি দিতে পেরে স্বস্তি রাজধানীবাসীর। কোরবানিটা এটা আল্লাহর নামে হয় এবং সেটা আমরা যেটা করি সেটা আল্লাহকে উদ্দেশ্য করেই আমরা করি এবং এই ত্যাগ হচ্ছে নিজের পশুত্ব ত্যাগ, নিজের যে খারাপ দিকগুলো আছে একজনের সেগুলো ত্যাগ। সবচেয়ে ব্যস্ততম সময় যায় পেশাদার কসাইদের। অনেকে দিনে 6 থেকে 7টি পর্যন্ত গরু চামড়া ও মাংস কাটার কাজ হাতে নেয়। আমরা এসেছি কুষ্টিয়াহিনে, আপনার খুব ভালো লাগে ঈদের, তা আমরা গরু কাটি। কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে কর্মতৎপরতা থাকে সিটি কর্পোরেশনের। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। এবার ঈদেও সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। বাণিজ্য মন্ত্রণালয় গতবারের তুলনায়
প্রতি বর্গফুটে প্রায় 2 টাকা দর বাড়ালেও সেই দর নিয়ে চলছে অসন্তোষ। গতবারের চেয়ে বেশি দাম তো দূরের কথা, চামড়া প্রতি 150 থেকে 200 টাকা কম দিচ্ছে পোস্তার আড়তদাররা। কোথাও কোথাও সরকারের বেঁধে দেওয়া দরের তুলনায় অর্ধেকও পাচ্ছেন না, এমন অভিযোগ মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষকদের। আড়তদারদের দাবি, লবণ ও কেমিক্যালের চড়া দামের কারণেই কমেছে চামড়ার দর। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানী জুড়ে পশু কোরবানি শেষ হতেই ঢাকার সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত লালবাগের পোস্তায় শুরু হয়েছে ব্যস্ততা। বিভিন্ন এলাকা থেকে দুপুরের পর থেকে চামড়া আসতে থাকে এখানে। অনেক কষ্ট করে চামড়া আনলেও হতাশ মৌসুমি ব্যবসায়ী ও কওমি মাদ্রাসার শিক্ষকরা। তাদের অভিযোগ, চামড়ার দাম গড়ে 5 থেকে 600 টাকার বেশি মিলছে না। এর জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকেও দায়ী করেন তারা। বরং খুব একটা অবস্থা খারাপ, কারণ দেখেন আমরা একটা ট্রাকে একটা চামড়া নিয়ে আসছি, আমাদের খরচ পড়ে গেছে 100 থেকে 150 টাকা। সেই 150 টাকা চামড়া আইনা সারাদিন বাচ্চাদেরকে কষ্ট করে এখন চামড়ার দাম বলতেছে 450-500 টাকা। এতিম এবং গরিবদেরকে পড়ালেখা করার জন্য যে আমরা প্রচেষ্টাটা করি, সেটাই এই চামড়া সিন্ডিকেটটা নষ্ট করে দিচ্ছে। তাইলে এই জন্য দেখেন আমাদের কওমি মাদ্রাসার যে ধরনের চামড়া কালেকশন ছিল, এখানে কিন্তু আস্তে আস্তে বয়কটের ডাক আসছে। সার্বিক বিষয় নিয়ে আমরা কওমি মাদ্রাসার ওস্তাদরা একেবারে হতাশ। যে আমাদের যে আশা ছিল অন্তত 800-1000 টাকা হবে, কিন্তু সেখানে 400 থেকে 450 টাকার উপরে চামড়ার দাম বলতেছে না তারা। আমাদের বোর্ডিংগুলো 3 মাসের খরচ চলতো অন্তত এই চামড়ার আমদানি দিয়ে। 2005-6 সাল পর্যন্ত এই পুরান ঢাকার চামড়া 5,500 টাকা পর্যন্ত বিক্রি হয়। অভিযোগ করার মতন সেই জায়গা হতো নাই। এমনকি যাদের কাছে আমরা যে কম দামে তারা দিচ্ছে, কম দামে দিচ্ছে, আমাদের শর্তগুলো অমান্য করে দিচ্ছে। ছোট বাচ্চার কথা না পাইছে, তাদের কাছে বলতে আসলে তারা বলে না দিবেন কিনা দেখেন, না লেগে সেই যাবো কোথায়। তবে ব্যবসায়ীরা বলছেন, চামড়ার প্রসেসিংয়ের উপাদান, লবণ ও কেমিক্যাল সহ সংশ্লিষ্ট সবকিছুর দাম বেশি হওয়াতে কাঁচা চামড়ার দাম কম। কারণ একটা চামড়া লবণে 400 টাকা খরচ আছে। গভর্নমেন্ট যেভাবে আপনার চামড়ার দামটা টেনে দিছে, লবণ অ্যাড করলে ওইভাবেই হয়, ইভেন ওর চেয়ে বেশি হয়। না কোনো সিন্ডিকেট না, এটা কোনো সিন্ডিকেট। কেমিক্যালের দাম বেশি, এই কারণে একটু লবণের দাম বেশি, খলিফা মজুরি বেশি। গাড়ির খরচ, লেবারের খরচ, এরপরে এটাতে লবণ লাগানো, এরপর হচ্ছে আরও প্রসেসিংয়ের কাজ আছে। এদিকে কাঁচা চামড়ার দাম কমের পেছনে চামড়ার গুণগত মান নষ্টের পাশাপাশি আন্তর্জাতিক সিন্ডিকেটকে দায়ী করেন হাইটস অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি। 3,000-4,000 টাকা আমরাও কিনছি, 5,000 টাকা 6,000 টাকা কিনছি। এখন একটা জায়গায় চলে গেছে, এর চাইনিজের কাছে চলে গেছে। আর সিটিভি ঠিক না কারণে একটা গ্রুপ সিন্ডিকেট করছে। বাংলাদেশের কোনো মানুষ সিন্ডিকেট করেনি, কোনো ট্রেনের সিন্ডিকেট করেনি, কোনো আড়তদারের সিন্ডিকেট করেনি। সিন্ডিকেট করছে সব চাইনিজ আলাদা। এই বছর পোস্তা 1 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথাও জানান তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার কোরবানির চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, এবার বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্যান্য যে কোনো বছরের তুলনায় বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে, আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দিতে সরকার পরিকল্পনা করছে। বেশি বৈদেশিক মুদ্রা ও কর্মসংস্থানের লক্ষ্যে আগামী দিনে কোরবানির চামড়া যাতে সংরক্ষণ করা যায়, সেজন্য সাভারের সিটিপির সমস্যা দূর করা হবে। করেছি, এখনো করে যাচ্ছি যতটুকু সম্ভব চামড়া সংরক্ষণ এবং ট্যানারি পর্যন্ত পৌঁছানোর। চামড়া থেকে দ্রব্য প্রস্তুত করতে গিয়ে মাঝখানে যে কয়টি ধাপ, প্রথমে ওয়েট ব্লু, তারপরে ক্রাস্ট লেদার, তারপরে ফিনিশড লেদার, তারপরে একটা পণ্য প্রস্তুত হবে। এই কাজগুলি করতে গেলে তো কর্মসংস্থান হয়। তো আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো বেশি বেশি বৈদেশিক মুদ্রা আর আমাদের কর্মসংস্থান। তো সেই জন্য চামড়া দিয়ে প্রস্তুত পণ্য আমরা রপ্তানি করতে চাই। আমরা এই চামড়া খাতকে পুরোপুরি একটা বিকশিত খাতে রূপান্তরিত করতে চাই। রাজধানীতে ঈদুল আজহার কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে নেমেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে আজ মিরপুর সিরামিক রোড এলাকা ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। ঈদুল আজহার পশু জবাই ও মাংস কাটাকাটির পর নগরীকে পরিচ্ছন্ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানের বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলেও জানান তিনি। আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি, যেহেতু ওয়েদার ভালো আছে, আমরা রাত 2টোর অনেক আগেই পরিষ্কার কার্যক্রম উত্তর সিটি এবং দক্ষিণ সিটি সমাপ্ত করতে পারবে। এর বাইরেও আগামী 2 দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অব্যাহত রাখবো, যেহেতু অনেকে কুরবানি আগামীকাল এবং পরশু দেবেন। কোরবানি বর্জ্য ব্যবস্থাপনায় 72 ঘন্টার সমন্বিত অ্যাকশন প্ল্যান হাতে নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। সরকার ঘোষিত 12 ঘন্টার মধ্যে যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারবো। পরবর্তী দিন এবং তৃতীয় দিন 72 ঘন্টার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্যকে অপসারণ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান করা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করছি। কলাবাগানের এসটিএস থেকে মাতুয়া ল্যান্ডফিল্ডে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। পরে সাংবাদিকদের ডিএসসিসি প্রশাসক জানান 8 ঘন্টার মধ্যেই প্রথম দিনের কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। চিফ অফিসার সহ সচিব সহ আমাদের বর্জ্যের চিফ সহ সবাই এখানে উপস্থিত আছেন। সবার ছুটি আমরা বাতিল করেছি। সবাই নগর ভবনে স্পেশালি সেখানে ডিউটি করছে। কাজে আপনারা যে কোথাও যদি কোনো খবর পান, আপনারা যদি আমাদেরকে জানান, বা যে কোনো মানুষও যদি কোথাও থেকে টেলিফোন করে আমাদেরকে জানায়, তাহলে তাৎক্ষণিকভাবে আমরা সে আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করব। এ সময় পরিচ্ছন্ন নগরী করতে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি। আমরা পরিষ্কার করার চেষ্টা করব। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। এই কাজটা না ঈদের আনন্দে যখন মুখর পুরো দেশ, তখন অনেক পরিবারের ঈদ কাটছে হাসপাতালের বিছানার পাশে। হাম আক্রান্ত শিশুদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। রাজধানীতে বাড়ছে হামের সংক্রমণ, বাড়ছে রোগীদের চাপও। পরিস্থিতি নিয়ন্ত্রণে গণমাধ্যম ও দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। ঈদের দিন যেখানে সবাই আনন্দে ব্যস্ত, সেখানে হাম আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি করছেন অনেক অভিভাবক। উৎসবের আনন্দ ছাপিয়ে তাদের চোখে এখন শুধু দুশ্চিন্তা আর আতঙ্ক। আমরা আছি জুরাইন নারায়ণগঞ্জ সাদ্দাম মার্কেট, আসছিলাম ঢাকা মাতল মেডিকেল, পরে থেকে এখানে পাঠাইছে। বাচ্চার অবস্থা তো খারাপ, কদিন তো ডাক্তার অন্য জায়গায় দেখাইছি, পরে নারায়ণগঞ্জ ইয়াতে খানপুরে নিয়ে গেছি, নেওয়ার পরে বলছে যে এইখানে নিয়ে আসতে। আমি আর সিকরানীগঞ্জ থেকে, বমির সাথে রক্ত যায়। রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামের রোগী। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে গত 24 ঘন্টায় হাম নিয়ে ভর্তি হয়েছেন 90 জন। একই সময়ে মারা গেছেন একজন রোগী। বর্তমানে হাসপাতালটিতে মোট ভর্তি রোগীর সংখ্যা 325 জন। অন্যদিকে সংক্রামক ব্যাধি হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। গত 24 ঘন্টায় সেখানে হাম নিয়ে ভর্তি হয়েছেন 10 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছে 70 জন হামের রোগী। আমাদের এখন রোগীর সংখ্যা অনেক বেশি, তো কোনো রোগীর যেন কোনো সমস্যা না হয়, এজন্য সব ডাক্তার পর্যাপ্ত পরিমাণে রেখে আপনার ডিউটি রোস্টার করে দেওয়া হয়েছে, এবং বাকি স্যার ম্যাডামরাও সবাই অন কলে আছেন। হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় রোগীদের নিরাপত্তায় দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ও বয়স্কদের অপ্রয়োজনে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহার পশু কোরবানি ও মাংস কাটতে গিয়ে শতাধিক ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। আহতদের বেশিরভাগই মৌসুমী কসাই, আবার কেউ নিজের কোরবানি করতে গিয়ে আহত হয়েছেন। রোগীদের অভিযোগ, চিকিৎসা সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। তবে চিকিৎসকরা বলছেন, রোগীর অবস্থা দেখে গুরুত্ব দেয় অনেকের চিকিৎসা পেতে কিছুটা সময় লাগছে। এতে রোগীরা অধৈর্য হয়ে পড়ছেন অনেকেই। নিয়াজ মাকতুমের প্রতিবেদন। ট্রলিতে শুয়ে থাকা 55 বছর বয়সী এই মানুষটি ব্যথায় কাতরাচ্ছেন। কোরবানির পশু জবেহের জন্য প্রস্তুত করতে গিয়ে বিশাল আকৃতির গরুর নিচে পড়ে মারাত্মক আহত হন। তাকে নেওয়া হচ্ছে ওটিতে। চিন্তিত তার পরিবারের সদস্যরা।
এভাবেই প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু জবাই এবং মাংস কাটতে গিয়ে ছুরি, বটি এবং চাপাতির আঘাতে বিপুল সংখ্যক মানুষ আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দেখা যায় প্রায় শতাধিক আহত মানুষের ভিড়। গোপাল দিতে গাপ তুলে আসছি, গরু বানাই দিয়ে যাইতাম, পরে গরু লাত্তি দিয়া পায়ের ইন্দা অতখানি গেছে গামবে ও নাইয়া খালি একজন আইয়া সাবদা ধরে লক্ত থামাইয়া বাইন্দা দিয়ে গেছে। বেঞ্চিস 2-3 ঘন্টা পরে করছে এনে লক্ত রেডি আমার, এমন লক্ত আরো বাইরে আছে। চাবাটি সুইটটা স্লিপ খেয়ে পায়ে লাগছে। সবাই করতে লিছে তো এই 3 জন যে মাথা ধরছে ওরা মাথা সাইডে দিছে, তো হুজুরের ছুরি লাগছে, লাগিয়ে 4টা রক কাটা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত প্রায় শতাধিক মানুষ পশুর আঘাতের বিভিন্ন ইনজুরি নিয়ে হাসপাতালে এসেছেন। এদের কারো হাতের রক কেটেছে, কারো পায়ে কেটেছে। রোগীদের অভিযোগ চিকিৎসা সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অনেকের। এখানে আইসি আপনার 5-6 ঘন্টা হয়ে যাবে, যারা পরে ওরা ঢুকে যায়, আমরা ভিতরে যেতে পারি না। চিকিৎসকরা জানিয়েছেন বেশিরভাগ মানুষ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন। ছুটির দিন হওয়ায় কিছুটা সময় লাগছে, এতে রোগীদের ধৈর্যহারা হতে দেখা যাচ্ছে। গরু জবা দিতে যে বিভিন্ন জায়গায় কাট ইঞ্জুরিগুলো আসতেছে, যেটা অনেক বেশি। আমাদের যে রিসোর্স আছে, ডাক্তার অ্যাভেলেবল আছে, নার্স আছে, বাট আমাদের ওটির যে কাট ইঞ্জুরিগুলো সেলাই করতে হয়, স্টিচ দিতে হয়, কিন্তু আমাদের ওটির জিনিসগুলো তো আমার 4টা টেবিল আছে, কারণ আমরা একসঙ্গে 4টা রুগী ঢুকাইতে পারি। বাট রুগী বেড়ে গেছে আগে থেকে 4 থেকে 5 গুণ। বাইরে অনেক রুগী অধৈর্য হয়ে যাচ্ছে যে আমাদের কেন এত বেশি সময় লাগতেছে। একটু প্রায়োরিটি বেসিস না করলে তার লাইফটা হ্যাম্পার হতে পারে। অন্য রুগীগুলো তখন ভুল বোঝে যে এই রুগীটা আমার পরে আসছে, বাট আমরা আগে কেন করতেছে। আহতদের সাথে কথা বলে জানা গেছে যারা পশু জবাই এবং মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন তাদের অনেকে সিজনাল কসাই, অনেকে নিজেদের গরুর মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহা বিশ্বজুড়ে উৎসব, আনন্দ আর পশু কোরবানিতে ব্যস্ত ধর্মপ্রাণ মুসলমানরা। ঠিক তখনই রাজধানীর জাতীয় ঈদগাহের কাছেই প্রেস ক্লাবের রাস্তায় প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বর্তমানে পাওয়া ৩,৫০০ টাকা ভাতায় ঈদ তো দূরে থাক, খাবারই জুটে না জানিয়ে দ্রুত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করার দাবি শিক্ষকদের। আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল, ক্যামেরায় ছিলেন পলাশ হোসেন। পবিত্র ঈদুল আজহার দিন পুরো বিশ্বের মুসলমানরা যখন পশু কুরবানি আর উৎসব আনন্দে মেতেছে, তখন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবে শুয়ে বসে দিন কাটাচ্ছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। কুরবানির দিনের বিকেল গড়িয়েছে, মুসলমানদের ঘরে ঘরে চলছে মাংস খাওয়ার ধুম, অথচ জাতি গড়ার কারিগর এই শিক্ষকরা কেউ আছেন না খেয়ে, কেউ আবার ক্ষুধা মিটিয়েছেন রুটি কলায়। বলছেন ঈদ করার সামর্থ্য নেই বলেই পরিবার থেকে মুখ লুকাচ্ছেন আন্দোলনে এসে। আমি 25 বছর ধরে এই ইবতেদায়ী মাদ্রাসায় চাকরি করতেছি। এই 25 বছর ধরে 500 টাকা থেকে শুরু করে আজকে 3500 টাকা পর্যন্ত আমি পাচ্ছি আর কি। তাও 3 মাসের বাকি আছে এখনও, যে আমাদের আজকে যে ঈদের দিন 3 মাসের আমাদের বাকি আছে এই অনুদানটা পেতে। আজকে 5 দিন হলো আমার এখানে আসা, 3 দিন খেয়েছি। গতকালকে থেকে হোটেল সব বন্ধ আছে, গতকালকে থেকে এই পর্যন্ত আমার কিছু খাওয়া হয়নি। এই অভাব, এই দুঃখ, এই কষ্ট নিয়ে এখানে পড়ে আছি। খাওয়া তো ওই যে আপনার রুটি কলাও নেই, রুটি আরই খাইছি। আর আমাদের এক ভাই সকালবেলা সীমায় রান্না করে নেসলেই, এখন হোটেলও বন্ধ, এবার টাকাও পর্যাপ্ত নেই। মোট কথা আছে আসলে কষ্টেই। ঈদের দিন আমরা আম্মা আব্বা ছেলে মেয়ে রেখে এখানে আমরা অবস্থান করেছি। আমরা এমনি আসি না, আমরা কষ্ট করে এখানে আইছি। দেখেন যে আমাদের দেখেন গোশত কেনার টাকা নাই, আজকে আমাদের ছেলে মেয়েদের দেখেন একটা জামা কাপড় কেনার কোনো আমাদের কোনো সমর্থনই নাই। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী মাদ্রাসা একই পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হয়েছে, অথচ ইবতেদায়ী মাদ্রাসাকে বারবার এমপিওভুক্তির আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি কোনো সরকারি। বর্তমানে তাদের জন্য মাসে 3,500 টাকা সরকারি ভাতা নির্ধারিত থাকলেও তা দেওয়া হয় না নিয়মিত। তাই অর্থ কষ্টে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে জানিয়ে দ্রুত মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার দাবি জানান তারা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 1978 সালে জিয়াউর রহমানে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। তারপরে 1994 সালে
বেগম খালেদা মরহুম বেগম খালেদা জিয়া 500 টাকা করে আমাদের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এবং রেজিস্ট্রারি প্রাইমারিতে একই পরিপত্রে 500 টাকা করে অনুদান দিয়ে গেছে। কিন্তু আমাদের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এখন পর্যন্ত আমরা প্রধান শিক্ষক পাই 3300 টাকা, আর সহকারী প্রধান শিক্ষক পাই 3500 টাকা, সহকারী শিক্ষক পাই 3300 টাকা। আর একই সাথে 500 টাকা পাওয়া রেজিস্ট্রারি প্রাইমারি এখন জাতীয়করণ হচ্ছে। কিন্তু 25 সালে আমাদের থেকে এমপিভুক্তির আবেদন নিচ্ছে। আমাদের আজকে আবেদন নেওয়ার 10 মাস হয়ে যাওয়ার পরেও আমাদের 1519টি প্রতিষ্ঠানের গেজেট প্রকাশ করছে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে সমস্ত কিছু আছে, এদের উপবৃত্তি আছে, বই আছে, পোশাক দিচ্ছে, আবার ইদানিং তারা বলছে নাকি জুতা দিবে, সব কিছুই করতেছে। কিন্তু এদিকে যে সমপরিমাণের পড়াশোনা হচ্ছে, এদের চেয়ে আরও 4টা সাবজেক্ট বেশি পড়ানো হচ্ছে আমাদের, কিন্তু আমাদের কোনো কর্ণপাত করছে না, কিন্তু আমাদের নিয়ে তাল বাহানা করতেছে। আমাদের মূল বেতনটাই দেয় না আমাদেরকে ওরা। ইতিমধ্যে যত সরকার এসেছে এমপির জন্য প্রস্তাব নেওয়া হয়েছে, এমপির আবেদন করেছি, এমপির আবেদন অর্থমন্ত্রীর কাছে আবার ফেরত আসছে, আবার আমরা কোয়ারি হয়েছে, আমরা জবাব দিয়েছি। কিন্তু এবার প্রতিবার আমাদের কাছে প্রতি বছর বা 2 বছর 1 বছর পর পর এই এমপির নাটক করে আমাদেরকে শিক্ষকদের সর্বসাধ্য করা হয়েছে। যখন এমপির কোনো আবেদন নেয় তখন মাঠ পর্যায়ে ইওনো, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ডিসি এদের মাধ্যমে এই প্রতিবেদনগুলো চলে আসে। এই প্রতিবেদন নিয়ে আসছে শিক্ষকের হয়রানি, আর্থিক ক্ষতি, মানসিক টর্চারিং, এই বিভিন্ন ক্ষতির মধ্যে শিক্ষকরা দিন দিন আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমপি আজ পর্যন্ত হয় নাই বা জাতীয় কোনো ঘোষণা আসে নাই, তার কারণে আমরা বেছে নিয়ে আসছি ঈদের দিন, যেহেতু আমাদের ঈদ উৎসব নাই, ঈদ বোনাস নাই, কোনো সুযোগ সুবিধা নাই, অতএব ঈদের দিন আমরা ঢাকা ঈদ উদযাপন করবো। জাতি বিশ্বকে দেখুক যে আমরা ঢাকা মানুষ, আমরা বঞ্চিত, আমরা অবহেলিত, আমরা নির্যাতিত একজন শিক্ষক জাতি। শিগগিরই দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন এই শিক্ষকরা। আমরা মরণপণ ছাড়া এখন আর কোনো উপায় নাই। আমরা যে কোনো উপায়ে পারি, যে অবস্থাতেই পারি, আমাদের এই প্রেস ক্লাব থেকে এবারে আমরা দাবি আদায় করে ইনশাল্লাহ আমরা বাড়ি দিকে ফিরবো। এর আগে আর আমাদের আর কোনো আমাদের কোনো ভাষা কথা নাই। মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে 1978 সালে আলিয়া মাদ্রাসার প্রাথমিক স্তর অনুমোদন দেয় সরকার। 1984 সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে স্বীকৃতি দেয় মাদ্রাসা শিক্ষা বোর্ড। 1994 সালে সর্বপ্রথম রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 500 টাকা করে মাসিক ভাতা প্রদান শুরু করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার, যা বেড়ে বর্তমানে 3500 টাকায় দাঁড়িয়েছে। কিন্তু 2013 সালে আওয়ামী লীগ সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ইবতেদায়ী মাদ্রাসার বিষয়ে। আজ পবিত্র ঈদুল আজহার দিন, মুসলমানদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবে পুরো মুসলমান সমাজ যেখানে উৎসব আনন্দে মেতে উঠেছেন, ঠিক সেই সময় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। তাদের দাবি, তারা যে বেতন পান সেটি দিয়ে ঈদ তো দূরে থাক, তাদের স্বাভাবিক জীবনযাপনই সম্ভব নয়, তার মধ্যেও তারা পাচ্ছেন না সেই বেতনটি। তাই তাদের এই দাবি আদায়ে সরকার সচেষ্ট হবেন, সেই প্রত্যাশা এই শিক্ষকদের। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর উৎসব আনন্দ সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে অনেক নিম্ন আয়ের মানুষ। এদের ছাড়া সম্ভব নয় উচ্চবিত্তের উৎসব আয়োজন। কিন্তু ঈদের মতো আনন্দের অনুষঙ্গেও অনেক ক্ষেত্রে বঞ্চিত থেকে যায় এই মানুষেরা। তাদের মধ্যে অন্যতম হলো দারোয়ান। ঢাকার প্রায় প্রতিটি বাড়িতে কোরবানি হলেও চাইতে না পারায় কোরবানি মাংস জুটে না অনেক দারোয়ানের। এমন বঞ্চিত মানুষদের ঢাকায় ভিন্ন রকম ঈদ আয়োজন করেছে হাফেজজি চ্যারিটেবল সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। তাদের এই উদ্যোগ হাসি ফুটিয়েছে নিম্ন আয়ের মানুষদের। আরও জানাচ্ছেন কিফায়েত শাকিল, ছবি তুলেছেন পলাশ হোসাইন। দারোয়ান নগর জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষ। নিয়মিত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মালিকের অবর্তমানে তার টাকা পয়সা সহ মূল্যবান সম্পদ পাহারা দিয়ে রাখেন দারোয়ানরা। রাজধানীর প্রায় প্রতিটি বাড়ি ও গলিতে রয়েছে দারোয়ান। ঘরের পাশের ব্যাংকের বুথেও দিনভর বসে থাকেন এরা। নগরীর বিত্তবানদের আশপাশে থাকলেও এদের অধিকাংশেরই ভাগ্যে ঈদে জুটে না এক টুকরো মাংস। সামাজিক মর্যাদার বিবেচনায় চাইতেও পারেন না এরা। একই অবস্থা রিকশা চালকদেরও। ঈদের দিন হাজারো মানুষের কুরবানির গোশত বহন করলেও নিজের ভাগ্যে জুটে না কুরবানির মাংস। এমন মানুষদের জন্য ব্যতিক্রমী কুরবানির আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের আশপাশে যে দারোয়ানগুলো আছে বা এটিএম বুথে যখন টাকা তুলতে যাই আমরা সবাই, তো তাদের সাথে একটু কথা বললাম, তাদের ঈদটা কেমন কাটে একটু জানতে ইচ্ছা হলো।
তো বাস্তবতা যেটা দেখলাম যে এটিএম বুথে যারা চাকরি করে এখান থেকে লাখ লাখ টাকা কিন্তু মানুষ উঠায় নিয়ে যাচ্ছে, কিন্তু এদের কোরবানিটা কাটছে মুরগির গোশত খেয়ে। তো এটা আসলে কষ্টকর যে একটা ছেলে সে সারাদিন পড়ে আছে এটিএম বুথে, সে মানুষের টাকা পাহারা দিয়ে রাখছে, কিন্তু তার কোরবানিটা যাচ্ছে মুরগির গোশতে। আবার দারোয়ান যেই বিল্ডিংয়ে হচ্ছে আপনার কয়েকটা গরু ঢাকা শহরের বিল্ডিংগুলোতে কোরবানি হয়, কিন্তু দারোয়ানের কথা কেউ স্মরণই রাখে না, দারোয়ানকে কোনো গোশত দেওয়ার প্রয়োজন মনে করে না। এদিকটা চিন্তা করে মূলত আমরা একটু ব্যতিক্রম হওয়ার চেষ্টা করলাম। ঈদের দিন বিকেলে রাস্তায় ঘুরে ঘুরে এমন ব্যক্তিদের খোঁজে কুরবানির মাংস বুঝিয়ে দেন সংস্থাটির কর্মকর্তারা। লোকলজ্জায় চাইতে না পারা ব্যক্তিদের জন্য পাঠিয়ে দেন প্রতিনিধির মাধ্যমে। চাই না কারো কাছে, এখানে বসে থেকে ব্যবসা আজকে মুরগির মাংস কিনা কাজ চালায় দেবো, সমস্যা নেই, কুরবানি একটা হইলেই হয়। আমরা আসলে সাধারণ একটু চাকরি করি সিকিউরিটি গার্ডের, তো আমরা যে চাকরিটা করি আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়। আমি এখানে একা আসছি কারণ আমাদের সাথে আরও অনেক লোক আছে, এরা আসলে আসতে লজ্জা পায়, তো আমি ওদের সবার পক্ষ থেকে ওরা আমাকে একা পাঠিয়েছে, আমি একাই নিতে আসছি। বড় বড় বিল্ডিংয়ে অনেক লোক আছে কিন্তু তারা আমাদের খোঁজখবরও নেয় না, কিন্তু এই হাফিজ চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ যে আমাদের খোঁজখবর নিয়েছে, আমাদেরকে ডাকে দিচ্ছে, এজন্য আমি অনেক সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ। এই ঈদেও খোঁজখবর নিচ্ছে, রোজার ঈদেও পুরো 1 মাসের বাজার দিছে, তারপরে আপনার ঈদ উপহার দিছে, আবার মাঝে মাঝে মুখে যে আমার বাচ্চার পুরো চিকিৎসার এনারা দায়িত্ব নিচ্ছে। সংস্থাটি বলছে মানুষের দানের টাকা থেকেই এসব আয়োজন করেছেন তারা। দুস্থ কিন্তু চাইতে না পারা মানুষদের জন্য এমন আয়োজন তারা প্রতি বছরই করেন বলেও জানান এই কর্মকর্তা। আসলে আপনি হয়তো জানেন যে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরামকে সাথে নিয়ে কাজ করতেছে, আর এটা কিন্তু আমাদের একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এরকম নানান ঘরানার ওলামা একরামগণ আর অন্য কোনো সেবা সংস্থা কিন্তু আপনি দেখবেন না। এক প্ল্যাটফর্মে আপনি কখনো চরমনায় পীর সাহেবকেও আনতে পারবেন না, আবার ডক্টর আয়নাতুল্লাহ আব্বাসীকেও আনতে পারবেন না। সেই জায়গায় আমরা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ সবাইকে নিয়ে কাজ করছি, এবং সবারই নিজস্ব প্ল্যাটফর্মে অনেক ভক্তরা আছেন। তো তারা সবাই যেহেতু তাদের ভক্তরা আছেন এবং সেই ভক্তরা জানেন যে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের সাথে তারা একসাথে মিলে সেবার কাজ করছেন, তো সেই সব ভক্তদের ডোনেশনও কিন্তু আমরা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ পেয়ে থাকি। শুধু দেশে নয়, যুদ্ধে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা ও সুদানের দুর্ভিক্ষ কবলিত মানুষের জন্য সংস্থাটি 1/2 শতাধিক পশু কুরবানি করেছে বলেও জানান হাফিজি চ্যারিটেবল সোসাইটির এই কর্মকর্তা। কেফায়েত শাকিল, বাংলাভিশন, ঢাকা। জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিভিন্ন স্থানে মানবতার বক্স স্থাপন করে কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়েছে। দুপুরে রাজধানীর উত্তরার 6 নম্বর সেক্টরে আয়োজিত এই কার্যক্রমে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাংস বিতরণ করেন ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন, সমাজের সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য, যেন কেউ কোরবানির মাংস থেকে বঞ্চিত না হয়। সেই লক্ষ্যেই নগরীর বিভিন্ন স্থানে মানবতার বক্স স্থাপন করা হয়েছে। মানবতার বক্স থেকে যে কেউ প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় মাংস সংগ্রহ করতে পারবেন নির্দ্বিধায়। এছাড়াও দলটির পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকা এবং এতিম মাদ্রাসাগুলোতে মাংস বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী, দুস্থ ও মজলুমদের মাঝে গোশত ও নগদ অর্থ বিতরণ করে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। ঈদের দিন বিকেলে ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে আয়োজন হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, মানব সৃষ্টির মহান উদ্দেশ্যে প্রতিপালন, সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণে মানুষ, পরকালীন মুক্তির জন্য সঠিক নিয়মে জাকাত প্রদান ও মজলুমের হক রক্ষায় কোরবানির শিক্ষা। তিনি স্বার্থপরতা, মিথ্যাচার, উচ্ছৃঙ্খলতা পরিহার করে দলীয়করণ ও আত্মীয়করণ মুক্ত নৈতিক মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতির মুক্তি সনদ 11 দফা সমর্থন করতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার দেশ প্রেমিকদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার AM নুরুজ্জামান, ডক্টর জমিরুল আক্তার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ওমর ফারুক BN, অ্যাডভোকেট গোলাম সারোয়ার, আফাজউদ্দিন, হাসিব চৌধুরী সহ বিশিষ্টজনেরা। ঈদের ছুটিতে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থীরা বেশি ভিড় করছেন ডোনাল্ড ট্রাম্প খ্যাত গোলাপি মহিষ দেখতে। তবে জনসংখ্যার তুলনায় রাজধানীতে বিনোদন কেন্দ্র কম হওয়ার অভিযোগও আছে অনেকের। বিস্তারিত দেখুন রিপোর্টে।
সকাল থেকে কোরবানির পশু নিয়েই বেশি ব্যস্ত থাকেন রাজধানীবাসী। তবে দুপুরের পর থেকেই পরিবার পরিজন নিয়ে বের হন বিনোদন কেন্দ্রের দিকে। বন্য পশুর অভয়ারণ্য জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বইয়ের পশুকে সরাসরি দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত শিশুরাও। সবাইকে একবার আমি বাঘ দেখছি, তারপরে সিংহ দেখছি, হরিণ দেখছি। সারাটা বছর তো দৌড় ঝাঁপের উপরেই যায়, তারপরে আজকে দিনটা একটু নিরিবিলি পাওয়া, এই ঘোরাফেরা ফ্যামিলি সহ সময় দেওয়া। এই জায়গাটা আমাদের বেছে নেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, খুব ভালো লাগে। ছোটবেলার থেকেই মনে করেন যখন বলতাম যে কোথায় যাব, যে চিড়িয়াখানায় চলো, ঘুরতে যাব, চল চিড়িয়াখানায় যাই। চিড়িয়াখানায় এবার বেশ আলোচিত পশুর নাম ডোনাল্ড ট্রাম্প খ্যাত গোলাপি মহিষ। আন্তর্জাতিক মিডিয়াতেও আলোড়িত এই মহিষ দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, এখন আইসা দেখা খুবই আর কি অনেক বিস্ময়কর, ভালো লাগতেছে। আশ্চর্য লাগছে যে এখানে এসে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের গরুটাকে দেখতে পেলাম। অনলাইনে তো অনেক দেখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, সরাসরি দেখা হয়নি, ওই জন্যই আসছি দেখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পে দেখা যায়, এটা তো একটা রেকর্ড দেশের লিগা। ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে 137 প্রজাতির সর্বমোট 3523টি প্রাণী রয়েছে। ঈদ আনন্দকে আরেকটু রাঙিয়ে তুলতে পরিবার পরিজন নিয়ে যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে কিছুটা নির্মল আনন্দের খোঁজে অনেকেই আসছেন বিনোদন কেন্দ্রগুলোতে। তবে বিশাল এই জনগোষ্ঠীর রাজধানীতে বিনোদন কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় আক্ষেপও আছে তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। শুভরাত্রি। শুভরাত্রি।